ইলেকট্রন বিন্যাসের উপরে যতগুলো নীতি আছে, যতগুলো নিয়ম আছে রসায়ন শাস্ত্রে, তার মধ্যে অন্যতম একটা নীতি হলো পলির বর্জন নীতি। এই পলির বর্জন নীতিটা, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, এই নীতিটা মূলত হইল যে একই সঙ্গে একটা ব্যক্তি দুটো চিন্তা করাটা কোনোটাই সফল হবে না। কারণ সে যদি রাস্তাঘাটে চলার সময় সে যদি অন্য কিছু চিন্তা করে, তাহলে সম্ভাবনা থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার। এটার উপর ভিত্তি করে যদি আমরা এভাবে বলি যে দুটি ইলেকট্রন, যে কোনো পরমাণু দুটি ইলেকট্রন, চারটি কোয়ান্টাম সংখ্যার উপরে যদি মান বসানো হয়, তাহলে তিনটা একই হইলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটা অবশ্যই আলাদা হবে। এটাই হলো পলির বর্জন নীতি। তাহলে নীতিটা দাঁড়াইল যে কোনো পরমাণু দুটি ইলেকট্রন চারটি কোয়ান্টাম সংখ্যায় কখনো এক হতে পারে না। যদিও তিনটির এক হয়, চতুর্থটি অবশ্যই আলাদা হবে। উদাহরণ হিসাবে দেখা যায়, আমরা যদি এরকম একটা ছক করি, এই ছকে প্রথমে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা n, যেটা প্রধান শক্তি স্তর, আর এটা সহকারী কোয়ান্টাম সংখ্যা l প্রকাশ করলাম, আর এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m প্রকাশ করলাম, আর এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা s। এই চারটি কোয়ান্টাম সংখ্যা। এখন এখানে যদি আমরা দুটি ইলেকট্রন বিশিষ্ট একটা মৌল নিই, সেটা মনে করা হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার মানে এর প্রোটন আছে দুটা প্রোটন, আর প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন। এই দুটি ইলেকট্রন, একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে, একটা ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ একটা যদি আমরা +½ ধরি আর বাকিটা হবে -½ অর্থাৎ দুটি ইলেকট্রন দিক নির্দেশক সংখ্যা যা বলে। তাহলে যখন আমরা এই হিলিয়ামের দুটি ইলেকট্রন আমরা বিন্যাস করতেছি 1s2, তাহলে এই 1টা হলো n এর মান, অর্থাৎ প্রথম শক্তি স্তর n = 1। তাহলে n = 1 একটা ইলেকট্রনের জন্য। আবার যখন n তখন 0, এটাও তখন m = 0। s = একটা ইলেকট্রনের জন্য +½ আর আবার যদি আমরা ধরি অপর ইলেকট্রনটার জন্য 1, তাহলে সেখানেও 0, কিন্তু এটা হলো -½ তাহলে দেখা গেল এই দুটি ইলেকট্রন E1 = 1, E2 = 1, অর্থাৎ এই দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হলো না। এই তিনটা একই হলো, কিন্তু চতুর্থটা আলাদা হলো। এটা হলো পলির বর্জন নীতির প্রধান ঘটনা, যেটা আগে আমি বলেছি যে একটা ব্যক্তি একই সঙ্গে দুটি চিন্তা করলে তার কোনোটাই সাকসেসফুল হবে না, অর্থাৎ তার 100% কোনোটাই সফল হবে না। এটাই বলা হচ্ছে। যদি এই ঘটনাটা মনে রাখি, তাহলে মনে রাখবো আমরা যে কোনো পরমাণু দুটি ইলেকট্রন চারটি কোয়ান্টাম সংখ্যায় কখনো এক হতে পারে না, যেমন আমরা হিলিয়ামের উদাহরণটা দিয়ে দেখালাম। এবং এই পলির বর্জন নীতির সবচেয়ে বড় ব্যাখ্যা হইল যে উপশক্তি স্তর S, উপশক্তি স্তর সমূহ, এদের মোট ইলেকট্রনের সংখ্যাগুলো নির্ণয় করা যায়। অর্থাৎ যদি আমরা অরবিটাল চিন্তা করি, অরবিটাল ভাগ করতে পারি, যেমন S উপশক্তি স্তর, P উপশক্তি স্তর, D উপশক্তি স্তর এবং F, এই তিনটি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ কত সেটা নির্ধারণ করা যাবে। যেমন S যখন তখন L = 0, তখন কিন্তু M = 0। একটাই শুধু অরবিটাল। অরবিটালকে দ্বিগুণ করলে 1 × 2, তাহলে ইলেকট্রন হচ্ছে 2টি। অর্থাৎ আমরা এটা লিখতে পারি S2,
অর্থাৎ দুটি ইলেকট্রন, এসের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুটি। অনুরূপভাবে L ইকুয়াল টু যখন আমরা ওয়ান তখন হবে পি, তখন হচ্ছে এম এর মান হচ্ছে যথাক্রমে -1, +1 এবং 0, অর্থাৎ এই তিনটি মান হচ্ছে, অরবিটাল হচ্ছে তিনটি, তাহলে 3 × 2 তাহলে হচ্ছে 6, অর্থাৎ পি এর ইলেকট্রন ক্যাপাসিটি সর্বোচ্চ 6। আমরা পরিবর্জন নীতি থেকে এটা ধারণা করতে পারি। ঠিক তেমন ডির বেলায় এল এর মান 2, তখন এম এর মানগুলো হচ্ছে -2, -1, 0, +1 এবং +2, অর্থাৎ মান হলো 5টি। তাহলে অরবিটাল 5টি, 5 × 2 = 10, তখন ডির ইলেকট্রন ক্যাপাসিটি সর্বোচ্চ 10 ইলেকট্রন ক্যাপাসিটি, তার 10টি, 10-এর বেশি করা যাবে না। অনুরূপভাবে এফ যখন, তখন এল এর মান হচ্ছে 3, তখন এম এর মান হচ্ছে -3, -2, -1, 0, +1, +2, +3, এর মান হচ্ছে 7টি। তাহলে 7 × 2 তাহলে হচ্ছে 14, দ্যাট ইজ এফ এর ইলেকট্রন ক্যাপাসিটি 14টি। অর্থাৎ এই পরিবর্জন নীতি প্রয়োগ করে আমরা এই উপশক্তি স্তরগুলোর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারি। যেহেতু অরবিটাল নির্ণয় করতে পারবো, অরবিটাল নির্ণয় করলে তাকে দ্বিগুণ করলেই ওই উপশক্তি স্তরটার ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ধারণ ক্ষমতা আমরা পাইতে পারি। এই হলো পরিবর্জন নীতির সংজ্ঞা এবং তার ব্যাখ্যা। আমরা হয়তো যদি আমরা প্রশ্ন করি পরিবর্জন নীতিটা কি, কেমন করে মনে রাখা যাবে, এটা দ্বারা কি কি উপকার হয়, এটা দ্বারা কোনটা উদাহরণ আমাদের কাছে বেস্ট, সেটা হিলিয়াম পরমাণুর উদাহরণটা খুবই উপযুক্ত। তোমাদের সকলকেই ধন্যবাদ।